হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আজকের ক্লাসে আমরা স্টার্ট করব ফটোসিনথেসিস। ওকে, তো বেসিক্যালি ফটোসিনথেসিসের এর আগে অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে এবং আজকেরই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। ওকে, তো আজকের ক্লাসে বেসিক্যালি হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে খুব ছোট ছোট টার্মিনোলজি এবং যেগুলো থেকে ছোট ছোট কোয়েশ্চেন আছে। ওকে, তো সেগুলোই হচ্ছে আজকে আমরা জানবো। ওকে, তো স্টুডেন্ট চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো স্টুডেন্ট ফার্স্টে আজকে আমরা জানবো ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিসের ব্যাপারে। ওকে, তো আজকের ফার্স্ট আমাদের টপিক হচ্ছে ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস। ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস। ওকে, ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস কাকে বলে? ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস, তো বেসিক্যালি ব্যাকটেরিয়ার দেহে কিছু ব্যাকটেরিয়া আছে, আমরা পড়েছিলাম পড়ার সময় যে কিছু ব্যাকটেরিয়া আছে যাদের দেহে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ ঘটে, তাদেরকে আমরা বলি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। আর তাদের দেহে যে ফটোসিনথেসিস ঘটে সেটার ব্যাপারে কিছু আমরা হচ্ছে জিনিস জানবো। ওকে, তো এখানে ভাইটাল একটা কোয়েশ্চেন যেটা ম্যাক্সিমাম টাইম এসে থাকে, সেই কোয়েশ্চেনটা একটু তোমরা নোট ডাউন করো। ফার্স্ট 1 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে? ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে সালোক সংশ্লেষের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল সালোক সংশ্লেষের ক্ষেত্রে O2 উৎপন্ন হয় না কেন? ঠিক আছে, বা অক্সিজেন উৎপন্ন হয় না কেন? বোঝা গেল? তাহলে O2 উৎপন্ন হয় না কেন সেটা আমরা এখান থেকে জানবো। পরিষ্কার? ব্যাকটেরিয়ার ফটোসিনথেসিস নিয়ে এর আগে আমরা সেভাবে ডিটেল জানিনি, যে কারণে আমাদের কাছে এটা ক্লিয়ার নয় যে ব্যাকটেরিয়ার যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ হয় সেখানে O2 উৎপন্ন হয় না কেন। ফার্স্ট অফ অল হচ্ছে পয়েন্ট এক এক করে তোমরা নোট ডাউন করছো। ওকে, কারণ লেখার সময় তোমরা পুরোটা লিখছো ব্যাকটেরিয়াল সালোক সংশ্লেষের ক্ষেত্রে O2 উৎপন্ন হয় না, কারণ সালোক সংশ্লেষের সময় সালোক সংশ্লেষের সময় সালোক সংশ্লেষের সময় ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষের সময় ব্যাকটেরিয়া জল মানে হচ্ছে H2O এর পরিবর্তে H2O এর পরিবর্তে হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড মানে H2S, বোঝা গেল, ব্যবহার করে। তাহলে হাইড্রোজেন সালফাইড ব্যবহার করে। এক্ষেত্রে মনে রেখো, এক্ষেত্রে H2S থেকে মানে হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন বেরিয়ে CO2 কে বিজারিত করে বা CO2 এর বিজারণ ঘটায়। বোঝা গেল? CO2 এর বিজারণ ঘটায় এবং কোষে সালফার জমা করে। ওকে, কোষে কি জমা করে? কোষে সালফার জমা করে। বোঝা গেল? পরিষ্কার এতটা? তো এই কারণে সালফার জমা করে, তাই ব্যাকটেরিয়াল কোষে বা তাই ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে তাই ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে O2 বা অক্সিজেন, তাহলে O2 বা অক্সিজেন উৎপন্ন হয় না। বোঝা গেল? উৎপন্ন হয় না। পরিষ্কার? এতটা ক্লিয়ার তোমাদের? তাহলে কেন হচ্ছে হাইড্রোজেন মানে কেন হচ্ছে ব্যাকটেরিয়ার কোষে O2 উৎপন্ন হয় না, বুঝতে পেরেছো? ক্লিয়ার এতটা? তো সেই কারণে এখানে হচ্ছে বিভিন্ন এখানে ফ্যাক্ট উঠে আসে। বোঝা গেল? ফ্যাক্টগুলো জাস্ট এক এক করে আমি বলছি তোমাদের। তো এখানে তাহলে ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষের জন্য কি ব্যবহার করে? হাইড্রোজেন সালফাইড। ওকে, তো এখানে হাইড্রোজেন সালফাইড যেহেতু ব্যবহার করে, এক্ষেত্রে অনেক জিনিস হচ্ছে আমাদের সামনে আসে। যেমন কিছুদিন আগেই আমরা পড়েছিলাম যে নর্দমাতে হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়া যায়।
তাই তো। এবং যার ফলে যখন নর্দমা পরিষ্কারের সময়, যেমন ভারতের ক্ষেত্রে বা ভারতের মতো যেসব হচ্ছে ডেভেলপিং কান্ট্রি আছে, যেসব উন্নতশীল দেশ যারা উন্নতির জন্য এখনো কাজ করে যাচ্ছে, সেই সব দেশে নর্দমা পরিষ্কার জন্য কিন্তু মানুষরা হচ্ছে তার মধ্যে প্রবেশ করে সেখান থেকে হচ্ছে প্রবেশ মানে পরিষ্কার করে, ঠিক আছে। কিন্তু বড় বড় কান্ট্রিতে চলে যাও যারা হচ্ছে খুবই উন্নত এবং যাদের মধ্যে টেকনোলজি থেকে শুরু করে খুব উন্নত জিনিসপত্র আছে, তারা কি করে, তারা বিভিন্ন ভ্যাকুয়াম ক্লিনার থেকে শুরু করে আরো অনেক যন্ত্রপাতি আছে যার সাহায্যে কিন্তু তারা ড্রেন হাইড্রেন এগুলো ক্লিয়ার করে, এবং তাদের যে সিস্টেম ওভারঅল সেটাও কিন্তু অনেক বেটার, বোঝা গেল। কিন্তু সেটা হচ্ছে ভারত বা এই ধরনের যেসব কান্ট্রি আছে যারা হচ্ছে অনুন্নত, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, যে কারণে আমাদের এখানে প্রতি বছর প্রচুর মানুষ আছে যারা এইসব হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে মারা যায়, কারণ সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে তৈরি হয়। এবার এখানে কোয়েশ্চেন হচ্ছে, হাইড্রোজেন সালফাইড গ্যাস তো তৈরি হয়, কিন্তু এখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হওয়াতে কাদের বেশি উপকার হয়? তো এই সব জায়গাতে সব থেকে বেশি পরিমাণ কিন্তু ব্যাকটেরিয়া পাওয়া যায়, বোঝা গেল। আমাদের পরিবেশে যত না থাকে তার থেকে বেশি কিন্তু থাকে এইসব হাইড্রেন, নর্দমা বা পচা যেসব জায়গা আছে, যেসব এরিয়াগুলো আছে যেগুলো ডাম্পিং গ্রাউন্ড বলা হয়, এইসব জায়গায় সব থেকে বেশি পরিমাণ কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া পাওয়া যায়। কেন? কারণ এই সব জায়গাতেই কিন্তু হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়, এবং যেটা হচ্ছে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সব থেকে হচ্ছে সুইটেবল ফুড বলতে পারো, বা তাদের হচ্ছে সালোক সংশ্লেষে সাহায্যকারী একটা গ্যাস। ওকে, তো আই হোপ এতটা ক্লিয়ার তোমাদের কাছে। তো একই কারণে দেখো এখানে কিন্তু মানুষের রোল এখানেই প্লে করছে। যেমন মানুষ হচ্ছে, আমরা জানি হচ্ছে, আমরা প্রত্যেকেই হচ্ছে কম বেশি শুনেছি যে হচ্ছে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, এগুলো শুনেছি। কিন্তু কেন বলা হয় না যে ব্যাকটেরিয়া বাঁচাও প্রাণ বাঁচাও? কারণ ব্যাকটেরিয়া যেহেতু অক্সিজেন উৎপন্ন করে না। যদি ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষের ক্ষেত্রে অক্সিজেন উৎপন্ন করতো, যদি ওকে, তো যদি উৎপন্ন করতো সেক্ষেত্রে কিন্তু কোনো এক সময় বা কোনো একটা টাইম থেকে এটা আমরাও শুনতে পারতাম যে ব্যাকটেরিয়া বাঁচাও প্রাণ বাঁচাও। ওকে, মানে ব্যাকটেরিয়া বাঁচালেই কিন্তু আমরা বাঁচবো, এরকম শোনা যেত। ওকে, আই হোপ এগুলো শোনা যায় না, এবং মানে এগুলো হয় না তাই শোনা যায় না। তো এটা অস্বীকার করার বেসিক্যালি হচ্ছে কোনো রাস্তা নেই। তো এটা অস্বীকার মানে এটা শুধু আমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না, এটা সবার ক্ষেত্রেই, একমাত্র নেচার ছাড়া। ওকে, তো বেসিক্যালি আমরা আমাদেরকে সব থেকে অ্যাডভান্স বা সব থেকে উন্নততর জীব বলি, এবং সেখানে হচ্ছে ব্যাকফুট এটাই যে আমরা আমাদের সুবিধা ছাড়া বা আমাদের যেগুলো হচ্ছে কাজে লাগে সেগুলো ছাড়া আমরা হচ্ছে কিছুই দেখি না। এবং তার জন্য কিন্তু আমরা অনেক কিছু পেয়ে থাকি, যেমন হচ্ছে অতিরিক্ত গাছ কাটি, এবং গাছ কাটার ফলে হচ্ছে কি হচ্ছে, পরিবেশে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবং সেটা কে করছে? নেচার করছে, তাই না? তো আমরা যেগুলো করছি ইনস্ট্যান্ট হয়তো পরিবেশ আমাদের কিছু রিটার্ন দিচ্ছে না, কিন্তু ইন লং টার্মে আমাদেরকে অনেক কিছু রিটার্ন দিচ্ছে। যেমন হচ্ছে কার্বন মনোক্সাইড এই ধরনের গ্যাস হচ্ছে বাতাসে হচ্ছে প্রচুর পরিমাণ, বা সিএফসি যে সব গ্যাস আছে সেগুলো বাতাসে প্রচুর পরিমাণ উৎপন্ন হওয়ার জন্য কিন্তু আজকে ওজোন লেয়ার তার ডিপ্লেশন দেখা যাচ্ছে, যার ফলে হচ্ছে আমাদের স্কিন ক্যান্সার বা এই ধরনের যেসব রোগ এগুলো দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে উষ্ণতার পরিমাণ বেড়ে গিয়ে বিভিন্ন যে আর্কটিক রিজিয়ন আছে, যেসব জায়গা হচ্ছে বরফে ঢাকা, সেই সব জায়গার কিন্তু বরফ আস্তে আস্তে গলে হচ্ছে জলে পরিণত হচ্ছে, এবং যার ফলে হচ্ছে সমুদ্রের জল স্তর বেড়ে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ভয়ানক ধরনের হচ্ছে বন্যার পরিস্থিতি সৃষ্টি করে, এবং যার ফলে মানুষের জীবনও চলে যাচ্ছে। ওকে, আই হোপ এতটা এগুলো হচ্ছে তোমরা কম বেশি জানো, এবং প্রত্যেকটাই কিন্তু দেখো একটার সাথে আরেকটা কানেক্টেড। ওকে, এবং এখানে ব্যাকটেরিয়া কিন্তু আমাদের অক্সিজেন উৎপন্ন করে না, সেই কারণে ব্যাকটেরিয়াকে বলা হয় না যে ব্যাকটেরিয়া বাঁচাও প্রাণ বাঁচাও, তাই না? ঠিক যেটা আমরা গাছের ক্ষেত্রে ক্যাম্পেইন শুনেছি অনেকেই। ওকে, তো এখানে একটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে, সালোক সংশ্লেষীয় অঙ্গাণু, ঠিক আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সালোক সংশ্লেষীয় অঙ্গাণু। তো এখানে লিখে ফেলো ফটাফট, ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষীয় সালোক সংশ্লেষীয় ওকে, ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষীয় অঙ্গাণু অঙ্গাণু হলো ক্রোম্যাটোফোর। ওকে, ক্রোম্যাটোফোর। ওকে, তো ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষীয় অঙ্গাণুর নাম কি? ক্রোম্যাটোফোর। তো এই ইনফরমেশনগুলো জাস্ট হচ্ছে তোমরা নোট ডাউন করো। আর একটা পয়েন্ট যেটা আমি হচ্ছে চাইলে এখানে নোট ডাউন করতে পারতাম কিন্তু করলাম না, কারণ এখানেই আমাদের পয়েন্টটা আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষের সময় জলের পরিবর্তে কি ব্যবহার করে বা কোন গ্যাস ব্যবহার করে, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তো এটা অলরেডি লেখা আছে, তাই আর পয়েন্ট করার দরকার নেই। যদি তোমাদের মনে হয় তাহলে একটা পয়েন্ট করে এখানে লিখতে পারো। ওকে, তো আই হোপ এতটা ক্লিয়ার। তো এটা হচ্ছে পজ করে তোমরা নোট ডাউন করে নাও, তারপরে আমরা চলে যাব নেক্সট পয়েন্টে। ওকে, তো স্টুডেন্ট এবার আমরা চলে যাব টেম্পারেচার কোফিশিয়েন্ট বা হচ্ছে তাপীয় গুণাঙ্ক, বা যেটাকে শর্টে বলা হয় কিউ10, যেটা সব থেকে বেশি হচ্ছে পপুলার, যে কিউ10। তো কিউ10 কি সেটা আজকে আমরা জানবো। ওকে, তো নাও ফার্স্টে হেডিং করে দাও এখানে টেম্পারেচার কোফিশিয়েন্ট, ফার্স্টে লিখে দিই আমরা তাপীয় গুণাঙ্ক। ওকে, তাপীয় গুণাঙ্ক বা টেম্পারেচার
टेम्पारेचर कोफिशिएंट, ओके, टेम्पारेचर कोफिशिएंट और Q10। ওকে, তো আই হোপ এতটা ক্লিয়ার তোমাদের কাছে। তো তাপীয় গুণাঙ্ক, টেম্পারেচার কোফিশিয়েন্ট বা Q10। তো আমার দাগটা একটু বেঁকে গেছে, তো কোনো ব্যাপার না, তোমরা ঠিকঠাক সোজা দাও। ওকে, যেহেতু আমি ড্রয়িংটা একটু কমই শিখেছি। ওকে, সো নাও এখানে হচ্ছে তাপীয় গুণাঙ্ক, টেম্পারেচার কোফিশিয়েন্ট বা Q10 কাকে বলে। ওকে, তো নাও তাপীয় গুণাঙ্ক হচ্ছে, তাপীয় গুণাঙ্ক নামের মধ্যে কানেক্ট করার চেষ্টা করো। তাপীয় গুণাঙ্ক, তাপীয়, তাপের উপর যখন কোনো কিছু গুণ আকারে বৃদ্ধি পায় তাকে আমরা জেনারেলি এরকম ভাবে মনে রাখো যে তাপের ফলে যখন কোনো কিছু গুণ আকারে বৃদ্ধি পায় তখন তাকে আমরা বলবো তাপীয় গুণাঙ্ক। ওকে, তো চলো এখানে হচ্ছে তাপীয় গুণাঙ্ক বলতে কি কি বোঝাচ্ছে। ফার্স্ট হচ্ছে একটু ডেফিনেশন ফর্মে কিছু একটা লিখে নাও এখানে, যেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। তো এখানে আমাদের ডেফিনেশন আকারে লিখতে হবে, কোনো কোনো জৈব রাসায়নিক, কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার হার, কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার হার একটি নির্দিষ্ট সীমার মধ্যে, একটি নির্দিষ্ট সীমার মধ্যে, তাহলে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার হার একটি নির্দিষ্ট সীমার মধ্যে, সেই সীমাটা কত, 0°C থেকে 30°C। ঠিক আছে, তো একটি নির্দিষ্ট সীমার মধ্যে প্রতি 10°C উষ্ণতা বৃদ্ধি, প্রতি 10°C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, হ্রাস মানে কি, কমে যাওয়া, তাই তো, হ্রাসের জন্য, ক্লিয়ার, প্রতি 10° উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বিক্রিয়ার হার কি হয়, বৃদ্ধি বা হ্রাস পায়। ওকে, বৃদ্ধি বা হ্রাস পায়। ওকে, ক্লিয়ার এটা। তাহলে কি বলা হলো, কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার হার একটি নির্দিষ্ট সীমার মধ্যে, মানে এটা 10 থেকে 30-এর মধ্যে, 0 থেকে 30-এর মধ্যে, তাহলে 0 থেকে 10° বৃদ্ধি পেলে কোনো একটা বিক্রিয়ার হার দ্বিগুণ হয়ে যাবে, মানে প্রতি 10° বৃদ্ধির জন্য, বোঝা গেল। তাহলে 0 থেকে 30-এর মধ্যে, সীমানার মধ্যে যদি প্রতি 10° উষ্ণতা বৃদ্ধি পায় বা হ্রাস পায়, তার জন্য ওই বিক্রিয়ার হারও কিন্তু বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। যদি হচ্ছে 10° বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়ার হার 10 মানে দুগুণ হয়ে যাবে, আবার যদি 10° কম হয় তাহলে সেই বিক্রিয়ার হারও কিন্তু 2 দিয়ে ভাগ হয়ে যেটা হয় সেটা হবে, বোঝা গেল এটা। তার মানে কি দাঁড়ায়, ধরে নাও কোনো একটি বিক্রিয়ার হার যদি 10°C উষ্ণতায়, মানে বিক্রিয়া বলতে এখানে ধরে নাও আমি বলছি জলের মধ্যে চিনি গোলাবো, বোঝা গেল। তাহলে সেটা প্রথমে হচ্ছে 0°, মানে হচ্ছে একদম ঠান্ডা ছিল, সেখান থেকে সেটাকে আমি 10°তে আনলাম। তাহলে সেই চিনি গোলার যে প্রক্রিয়া সেটা কিন্তু, এটা কি একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, তাহলে এই 10°C উষ্ণতায় তার যে চিনি গোলার প্রক্রিয়া মানে হচ্ছে 2 গ্রাম প্রতি লিটার সেকেন্ড, বোঝা গেল। মানে 1 সেকেন্ডে 1 লিটার জলের মধ্যে 2 গ্রাম চিনি হচ্ছে গুলে যায়, যদি এটা 10° করা হয়। এবার এটা যদি 10 থেকে আবার 20 করা হয়, 20°C, তাহলে কি হবে, তাহলে একইভাবে এটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে, মানে আগে 2 গ্রাম ছিল, এটা কত হয়ে যাবে, 4 গ্রাম, ওই 1 লিটার জলের ক্ষেত্রে 4 গ্রাম হয়ে যাবে প্রতি লিটার সেকেন্ড। ঠিক আছে, প্রত্যেক সেকেন্ডে এতটা করে তাহলে গুলে যাবে, তার পরিমাণটা কি হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, কারণ এখানে হচ্ছে উষ্ণতার পরিমাণটা বাড়লো এবং এটা কতর মধ্যে থাকতে হবে, 0 থেকে 30°C মধ্যে থাকতে হবে। ক্লিয়ার এটা? তো এই হোপ এতটা তোমাদের কাছে পরিষ্কার, তাই তো। তাপীয় গুণাঙ্ক বা Q10 কি, তাহলে এটা বুঝতে পেরেছো। এবার Q10 এর আমরা জাস্ট একটা শর্টকাট ফর্মুলা লিখে ফেলি। Q10 সমান সমান কি লিখবো, T°, প্রথমে উষ্ণতা প্লাস হচ্ছে 10°C, এখানে হচ্ছে শুধু প্লাস নয় প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস তাপমাত্রায় বিক্রিয়া। ওকে, তাহলে এই তাপমাত্রায় বিক্রিয়া বাই হচ্ছে T°C তাপমাত্রায় বিক্রিয়া, বোঝা গেল। ঠিক আছে, বা এখানে লিখে দিতে পারো হার, এখানে হার মানে কি হলো, এখানে T°তে ছিল যেটা, তার সাথে আরো 10° প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তার যে বিক্রিয়ার হার সেটা হচ্ছে T° তাপমাত্রায় যে বিক্রিয়ার হার তার সাথে হচ্ছে অনুপাতে থাকে, এবং এটাকেই বলা হয় Q10, বোঝা গেল। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করো, সেটা হচ্ছে বিক্রিয়ার হার দ্বিগুণ, এই কথাটা আমি হচ্ছে এখানে অ্যাড করিনি। হার দ্বিগুণ বৃদ্ধি বা হ্রাস পায়, একে
একে তাপীয় গুণাঙ্ক, তাপীয় গুণাঙ্ক, একে তাপীয় গুণাঙ্ক বা Q10, যেটা সব থেকে পপুলার নাম, তো Q10 বলে। বোঝা গেল? তো এটা ক্লিয়ার তোমাদের, তাপীয় গুণাঙ্ক বা টেম্পারেচার কোফিশিয়েন্ট বা Q10 হচ্ছে কাকে বলে। ওকে, তো স্টুডেন্ট এবার আমরা চলে আসবো ব্ল্যাকম্যানের রিয়াকশন বা ব্ল্যাকম্যানের সীমাবদ্ধতা। ঠিক আছে, বিজ্ঞানী ব্ল্যাকম্যান কিছু টার্ম বলেছেন বা কিছু কথা বলেছিলেন, সেগুলোই হচ্ছে ব্ল্যাকম্যানের সীমাবদ্ধতা এবং সেটাই আমরা দেখব। ওকে, নোট করো, ব্ল্যাকম্যানস ল অফ লিমিটেশন। ওকে, তো ব্ল্যাকম্যানস ল অফ লিমিটেশন বা ব্ল্যাকম্যানের সীমাবদ্ধতা। ওকে, লিখে দাও, ব্ল্যাকম্যানের সীমাবদ্ধতা। ব্ল্যাকম্যানের সীমাবদ্ধতা পরিষ্কার? ব্ল্যাকম্যানের সীমাবদ্ধতা কি বলে, তো একটা পয়েন্ট নোট করো, দেন আমি হচ্ছে ডেসক্রাইব করছি। তো একটি নির্দিষ্ট আলোক তীব্রতায়, ওকে, আলোক তীব্রতা, এগুলো সব আমি এক এক করে বোঝাচ্ছি। ওকে, একটি নির্দিষ্ট আলোক তীব্রতায় নির্দিষ্ট পরিমাণ CO2 এর জন্য সালোক সংশ্লেষের হার নির্দিষ্ট থাকে। বোঝা গেল? নির্দিষ্ট থাকে। বোঝা গেল? কি কি বলা হয়েছে এখানে একটু ভালো করে দেখো। নির্দিষ্ট আলোক তীব্রতায়, আচ্ছা এখানে তীব্রতাটা আমি লিখি, নির্দিষ্ট আলোক তীব্রতায়। ওকে, নির্দিষ্ট আলোক তীব্রতায় নির্দিষ্ট পরিমাণ CO2 এর জন্য। আলোক তীব্রতা মানে হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ধরে নাও এখানে, তো আমরা ধরে নিলাম এখানে হচ্ছে আমরা 680 তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিচ্ছি। 680 তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে যদি CO2 এর পরিমাণ হচ্ছে ধরে নাও 10 মোল থাকে। বোঝা গেল? যদি CO2 এর পরিমাণ 10 মোল থাকে, সেক্ষেত্রে সালোক সংশ্লেষের হার কত থাকবে? ধরে নাও সালোক সংশ্লেষের হার আমরা ধরে নিচ্ছি, মানে যেটাকে ক্ষয়পূরণ বিন্দু বলছে, আমরা সেটাকে হিসাব করে ধরে নিচ্ছি। এখানে সালোক সংশ্লেষের হার হচ্ছে 25। বোঝা গেল? সালোক সংশ্লেষের হার কত? 25। এক্ষেত্রে 25 কে C2 এর পরিমাণ 10 ml এবং এই পরিমাণ যদি আলোক তীব্রতা থাকে তবেই। বোঝা গেল? যদি আমি আলোক তীব্রতা বাড়িয়ে দিই, ধরো 700 করে দিলাম, ওকে, তাহলে আলোক তীব্রতা কি করলাম? বাড়িয়ে দিলাম। আর এখানে CO2 এর পরিমাণও বাড়িয়ে দিলাম, বা CO2 এর পরিমাণ একই রাখলাম, বাড়ালাম না। ঠিক আছে, CO2 এর পরিমাণ একই রাখলাম। সেক্ষেত্রে যেহেতু আলোক তীব্রতা বেড়েছে, তাহলে এবার কিন্তু ক্ষয়পূরণ বিন্দু কমে যাবে, কারণ ফটোসিনথেটিক বা হচ্ছে সালোক সংশ্লেষের হার বেড়ে যাবে। ঠিক আছে, সালোক সংশ্লেষের হার বেড়ে গেল, ধরে নাও হয়ে গেল 30। তাহলে কি সালোক সংশ্লেষের হার বেড়ে গেল, তাহলে এখানে কি হয়ে যাবে? যখন আলোর তীব্রতা বাড়লো, হয়তো একটা জিনিস ফিক্স আছে, কিন্তু অন্য আর একটা জিনিস বৃদ্ধিতে বা দুটো জিনিস একসাথে বৃদ্ধি করার জন্য কি হলো? সালোক সংশ্লেষের হার বেড়ে গেল। তো এটাই হচ্ছে ব্ল্যাকম্যানের সীমাবদ্ধতা। তিনি বলছেন যে যখন যে যে কন্ডিশনগুলো কোনো একটা জৈবনিক প্রক্রিয়ার জন্য দরকার, সেগুলো যখন একটি নির্দিষ্ট পরিমাণে থাকবে, সেই জৈবনিক প্রক্রিয়ায় উৎপন্ন যে যৌগ তাদের পরিমাণও নির্দিষ্ট থাকবে। এটার পরিমাণ আবার যখন মানে যে কাঁচা মালগুলো বা যেগুলো হচ্ছে এই জৈবনিক প্রক্রিয়াটা সম্পন্ন করতে কাজে লাগে, তাদের পরিমাণ আবার যখন বাড়বে, আবার তখন উৎপন্ন যৌগের পরিমাণও বাড়বে। বোঝা গেল? তবে হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখতে হবে একটা লিমিট পর্যন্ত। তুমি দেখা গেল হচ্ছে 700 জায়গায় 800 তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিলে, তাহলে কি সালোক সংশ্লেষের হার বেশি হবে? না, কারণ হচ্ছে আমরা জানি 680 বা 700 এই জায়গায় হচ্ছে সব থেকে ভালো হচ্ছে সালোক সংশ্লেষ হয়। বোঝা গেল? তো এই হোপ এতটা ক্লিয়ার তোমাদের কাছে। তো শুধু এইটুখানি জেনে রাখো, কারণ এখান থেকে ডিরেক্ট কোনো কোয়েশ্চেন আসে না ব্ল্যাকম্যান থেকে। বোঝা গেল? মানে ব্ল্যাকম্যানের সীমাবদ্ধতা থেকে ডিরেক্ট কোনো কোয়েশ্চেন আসে না, সেই কারণে শুধু এইটুখানি জেনে রাখো। ওকে, ক্লিয়ার? চলো এবার আমরা চলে যাবো নেক্সট পয়েন্ট। টুকে নাও পজ করে। তো নাও স্টুডেন্ট, এবার আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে। কি বলা হচ্ছে? ক্ষয়পূরণ বিন্দু, ক্ষয়পূরণ বিন্দু। ওকে, ক্ষয়পূরণ বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট। ওকে, কম্পেনসেশন পয়েন্ট। তাহলে কি বললাম? ক্ষয়পূরণ বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট। ক্লিয়ার? তো স্টুডেন্ট, কম্পেনসেশন বিন্দু বা ক্ষয়পূরণ বিন্দু কি?
দেখো নামের মধ্যেই আবার হচ্ছে আমাদেরকে খুঁজতে হবে যে নামের মধ্যে কিভাবে এটা বোঝানো হয়েছে। ক্ষয় পূরণ মানে কোনো একটা জায়গা ক্ষয় হয়েছে সেটাকেই আবার পূরণ হয়েছে যে বিন্দুটা, তাকে আমরা মোটামুটি এইভাবে হচ্ছে মোটামোটা অর্থে মনে রাখতে পারি, তাকে বলা হচ্ছে কম্পেনসেশন পয়েন্ট বা হচ্ছে ক্ষয়পূরণ বিন্দু। ঠিক আছে, ক্ষয় হয়েছে পূরণ হয়েছে এবং যে বিন্দুতে হয়েছে তাকে বলবো ক্ষয়পূরণ বিন্দু। ক্লিয়ার? নাও এবার এখানে হচ্ছে ফান্ডা আমাদেরকে দেখতে হবে। কি বলা হচ্ছে, দিনের বেলা, একটু এটাকে মনে রাখো, দিনের বেলা যে সময়ে শ্বসনে উৎপন্ন CO2 এবং সালোক সংশ্লেষে ব্যবহৃত, তাহলে আগে শ্বসনে উৎপন্ন হলো CO2, এবার সালোক সংশ্লেষে ব্যবহৃত CO2 এর পরিমাণ দিনের বেলা যে সময়ে শ্বসনে উৎপন্ন CO2 এবং সালোক সংশ্লেষে ব্যবহৃত CO2 এর পরিমাণের অনুপাত সমান হয়। ওকে, সমান হয় তাকে কি বলা হচ্ছে, ক্ষয়পূরণ বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট। তাকে বলা হয় ক্ষয়পূরণ বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট বলে। বোঝা গেল? কম্পেনসেশন পয়েন্ট বলে। বুঝতে পেরেছো? ক্লিয়ার এতটা? তো এখানে আর কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। কি বলা হলো এখানে, কম্পেনসেশন পয়েন্ট কাকে বলতে পারি আমরা, আমি এখানে শর্টে লিখে দিই সিপি। ওকে, কম্পেনসেশন পয়েন্ট কাকে বলছি, কম্পেনসেশন পয়েন্ট এটা হচ্ছে শ্বসনে উৎপন্ন CO2। ওকে, তো লিখে দাও, শ্বসনে প্রথমে কি থাকছে, শ্বসনে উৎপন্ন CO2। ঠিক আছে, তারপরে হচ্ছে সালোক সংশ্লেষে ব্যবহৃত CO2। বোঝা গেল? তাহলে শ্বসনে উৎপন্ন CO2 আর সালোক সংশ্লেষে ব্যবহৃত CO2 এর যে অনুপাত, তাকে যখন যে সময় সমান হচ্ছে দিনের, তাকে বলা হচ্ছে কম্পেনসেশন পয়েন্ট। কিন্তু এই কম্পেনসেশন পয়েন্টের মান হচ্ছে বিভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রে বিভিন্ন। যেমন আমরা দেখেছিলাম C3 প্ল্যান্ট, C4 প্ল্যান্ট, ক্যাম্প প্ল্যান্ট, তো এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা। ঠিক আছে, তো সেগুলো আমাদের নোট ডাউন করতে হবে। তো এটা বেসিক্যালি বুঝতে পারলে কোনটাকে আমরা কম্পেনসেশন পয়েন্ট বলছি। এবার এখানে হচ্ছে ক্ষয়পূরণ বিন্দুর মান। ঠিক আছে, C3 উদ্ভিদে ক্ষয়পূরণ বিন্দুর মান। ওকে, তো C3 উদ্ভিদে ক্ষয়পূরণ বিন্দুর মান 25 থেকে 100 ppm। ওকে, পার্টস পার মোল। তারপরে আসছে সেকেন্ড, C4 উদ্ভিদে ক্ষয়পূরণ বিন্দুর মান 0 থেকে 10 ppm। ওকে, এবং তারপরের পয়েন্টে আসছে ক্যাম বা ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এদের ক্ষেত্রে যেহেতু সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি, তাহলে ক্ষয়পূরণ বিন্দুর মান এখানে কম, ppm। বোঝা গেল? এখানে আরেকটা নোট জাস্ট রেখে দাও, নোটেড বিলো বা এনবি লিখে, ক্ষয়পূরণ বিন্দুর মান কম হলে শ্বসনের হার কি হবে, ক্ষয়পূরণ বিন্দুর মান যেহেতু কম, তাহলে শ্বসনের হার কি বৃদ্ধি পাবে। বোঝা গেল? ক্লিয়ার এতটা? তো এটা হচ্ছে তোমাকে পুরোপুরি ভালো করে মনে রাখতে হবে এবং পুরোটা 1 বাই 1 নোট করো, কিচ্ছু মিস করো না। ওকে, তো নাও পজ করে হচ্ছে পুরোটা নোট ডাউন করো। ক্লাস 11 ফটোসিনথেসিস, ক্ষয়পূরণ বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট। ক্লিয়ার? তো স্টুডেন্ট চলো এবার আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। ক্লিয়ার এতটা?
তো স্টুডেন্ট এটাই আমাদের লাস্ট পয়েন্ট, আর লাস্ট পয়েন্টে আমরা কি শিখবো? লাস্ট পয়েন্টে আমরা শিখবো সালোক সংশ্লেষীয় অনুপাত। ওকে, সালোক সংশ্লেষীয় সংশ্লেষীয় অনুপাত। ওকে, সালোক সংশ্লেষীয় অনুপাত বা ফটোসিনথেটিক কোশেন্ট। ঠিক আছে, ফটোসিনথেটিক কোশেন্ট, QUOTIENT, ফটোসিনথেটিক কোশেন্ট, বা এটাকে আমরা শর্টে বলতে পারি কি বলতে পারি? PQ বলতে পারি। ক্লিয়ার? তো স্টুডেন্ট এবার হচ্ছে আমাদের দেখতে হবে কাকে বলা হয় ফটোসিনথেসীয় অনুপাত বা ফটোসিনথেটিক কোশেন্ট বা হচ্ছে PQ। ওকে, তো বেসিক্যালি এখানে হচ্ছে ফার্স্ট আমাদের একটা ডেফিনেশন লিখতে হবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন মানে হচ্ছে O2 এবং ব্যবহৃত কার্বন ডাই অক্সাইড ওকে, তো কার্বন ডাই অক্সাইড বা CO2। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন এবং ব্যবহৃত কার্বন ডাই অক্সাইড এর অনুপাতকে, তাহলে কি বললাম? অনুপাতকে বলা হয় দেখো ফটোসিনথেটিক কোশেন্ট টার্মটাই বেশি পাবে, সেই কারণে আমি শুধু এটাকেই লিখছি। বলা হয় ফটোসিনথেটিক। ওকে, ফটোসিনথেটিক কোশেন্ট। ওকে, ফটোসিনথেটিক কোশেন্ট। ক্লিয়ার এতটা? বা পিকিউ বা ফটোসিনথেসীয় অনুপাত, এটাকেও তোমরা বা দিয়ে লিখে দিতে পারো। ওকে, চলে আসি এবার আমরা নিচে হচ্ছে ইকুয়েশন। কিভাবে লিখবো আমরা এটাকে? পিকিউ যেহেতু লিখছি, তাহলে পিকিউ সমান সমান কি লিখতে পারি? ফার্স্ট হচ্ছে সালোক সংশ্লেষে উৎপন্ন O2। ঠিক আছে, বা O2 এর পরিমাণ লিখতে পারো। আর হচ্ছে সালোক সংশ্লেষে, আমি জাস্ট কমা দিয়ে গেলাম, সালোক সংশ্লেষে ব্যবহৃত CO2। ওকে, ক্লিয়ার এতটা? তো এটাকে কি হতে পারে, মানে আমাদের ফটোসিনথেসিসের ইকুয়েশন কি বলছে, এটার পরিমাণ কত? তো ফটোসিনথেসিসের যদি আমরা ইকুয়েশন দেখি, 6 অণু CO2, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু H2O বিক্রিয়া করছে। কে বিক্রিয়া করাচ্ছে? এখানে হচ্ছে সূর্যালোক, তাই তো, সূর্যালোক। প্লাস হচ্ছে কে থাকছে? ক্লোরোফিল থাকছে। ক্লোরোফিল যদি না থাকতো তাহলে আমরা কি করতাম? আমরাও ঘরের মধ্যে সূর্যালোকের মাধ্যমে হচ্ছে সালোক সংশ্লেষ ঘটাতাম। ক্লিয়ার? বেসিক্যালি তোমরা না ঘটালেও আমি ঘটাতাম। ওকে, তো দেখো 6 CO2 মানে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে জল। ঠিক আছে, এখানে ফোকাস করো, এবার হচ্ছে আমার থট থেকে বেরিয়ে যাও। তো আমি কি করতাম সেসব ভেবে লাভ নেই। ওকে, তো CO2 আর H2 মানে কার্বন ডাই অক্সাইড আর জলকে আমরা মানে গাছ হচ্ছে মিশিয়ে দিচ্ছে। ওকে, কি উৎপন্ন করছে? C6H12O6, এটাকে কি বলা হয়? গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকন ডি বা বাজারের গ্লুকোজ নয়, এটা অ্যাকচুয়ালি গাছের তৈরি গ্লুকোজ। ওকে, সংকেত কি? C6H12O6 প্লাস 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 কি উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ। সাথে কি উৎপন্ন হচ্ছে বলো? গ্লুকোজের সাথে সাথে আমাদের উৎপন্ন হচ্ছে জল। কতটা? 6 অণু জল উৎপন্ন হচ্ছে, 6H2O প্লাস প্লাস কি উৎপন্ন হচ্ছে? সব থেকে এসেনশিয়াল জিনিস, সেটা হচ্ছে O2, যার জন্য আমরা গাছকে এত ভালোবাসি, তাই তো? তো বেসিক্যালি এগুলো হচ্ছে কারণ, মানে আমাদের অক্সিজেন যেহেতু দিচ্ছে, তো সেই কারণেই গাছের সাথে এত আমাদের ভালোবাসা। ওকে, তো নাও এখানে হচ্ছে এবার আমরা সবগুলো বসিয়ে দিই। প্রথমে কি বলা হয়েছে? উৎপন্ন অক্সিজেনের পরিমাণ, সরি এখানে আমি পয়েন্ট বসাতে মানে নাম্বারটা বসাতে ভুলে গেছি। তো 6, তাই তো, 6 অণু। কার্বন ডাই অক্সাইড, ব্যবহৃত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 6। ক্লিয়ার? তাহলে এদের পরিমাণ কত হবে? 6/6 কাটাকাটি হলে 1 হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ফটোসিনথেটিক কোশেন্ট বা হচ্ছে সালোক সংশ্লেষীয় অনুপাতের পরিমাণ কত?
বোঝা গেল? ক্লিয়ার এতটা? তো স্টুডেন্ট আমি একটু সরে যাই, তাহলে হচ্ছে এটাকে পজ করে তোমরা হচ্ছে নোট ডাউন করো। ওকে, তো পজ করা আশা করি হয়ে গেছে। আজকের হচ্ছে ফটোসিনথেসিসের লাস্ট ক্লাস ছিল এবং এটা হচ্ছে শেষ, ঠিক আছে? ফটোসিনথেসিসে বেসিক্যালি আর কিচ্ছু নেই। এবার হচ্ছে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে প্রশ্ন করো, কারণ কমেন্ট বক্স ফাঁকা পড়ে আছে। ওকে, আর তাছাড়া হচ্ছে যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে পুরো জিনিসটাকে মানে ফটোসিনথেসিসের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা যা হলো ওয়ান বাই ওয়ান, কারণ বাইরে থাকলে হচ্ছে পারবে না, সেটা হচ্ছে বঙ্গ পাঠশালার ভিতরে ঢুকতে হবে। তো বঙ্গ পাঠশালার ভিতরে ঢোকো, তারপরে সেখান থেকে ফটোসিনথেসিস ক্লাস 11-এ চলে যাও, সেখান থেকে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা এক এক করে দেখো, দেখে পুরোটা কমপ্লিট করো, করে সেটা আবার বইতে পড়ো, পড়ে সবকিছু বোঝো। না বুঝতে পারলে আবার ভিডিও দেখো, দেন যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে এখানে বলো, মানে কমেন্ট সেকশনে বলো, অথবা টেলিগ্রামে গিয়ে হচ্ছে আমাদের বলতে পারো। ওকে, তো স্টুডেন্ট আজকে ক্লাস এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ক্লাসে। ওকে।